আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে চললাম ঈদের ছুটির এক জমজমাট গ্রামীণ ভ্রমণে নাটোর জেলার বনপাড়া এলাকার ধানেরদহ গ্রামে, যেটা আমার শ্বশুরবাড়ি। সেখানে শহরের কোলাহল নেই, ধুলো নেই, শুধু সবুজ প্রকৃতি আর একরাশ প্রশান্তি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের পুকুরে মাছ ধরতে হয় একদম দেশি স্টাইলে। তো ওর হাতে যেটা দেখতেছেন সেটা একদম দেশি স্টাইলে বানানো একটা জাল, যেটা কিনা মশারি দিয়ে বানানো হয়েছে। তো যেহেতু মাছগুলো খুবই চালাক এবং পানি কমে গেছে, তো আমাদের কাছে মশারিটাই বেস্ট অপশন মনে হয়েছে। এর আগের বার যখন আমরা মাছ ধরতে গেছিলাম তখন পানিটা একটু বেশি ছিল, যার জন্য ঝাঁকি জাল দিয়ে যখনই আমরা মাছ ধরতে গেলাম তখন সব মাছ জালের নিচ দিয়ে বের হয়ে যেত। তো খুব আশানুরূপ মাছ আমরা পাই নাই। আর এটা পুকুরের জাস্ট আগে একটা জমি, এখানে প্রচুর মশলার চাষ হয়। এটা একটা পেঁয়াজ ক্ষেত, তার পাশেই ভুট্টো ক্ষেত, আর পুকুরের অপর পাশে রসুন ক্ষেত। বুঝতেই পারছেন এই এলাকায় মশলা জাতীয় শস্যের চাষ বেশি হয়। আর পুকুরের চারপাশে যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো লাউয়ের গাছ। ছোট ছোট লাউ ধরেছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। যারা আসলে এগুলোর সাথে খুব কম বেশি পরিচিত আছেন তারাই বুঝতে পারবেন। তো এবার তামিম এবং নীরব দুজনেই নেমে পড়লো পুকুরে। একজন একদিকে জাল ধরছে, আরেকজন মাছ তাড়াচ্ছে। আমি তখন ব্যস্ত ভিডিও করতে। ওরা যদিও আমাকে অনেকবার বলতেছিল যে পুকুরে নামতে ফোন সহই, কিন্তু আসলে পুকুরে নেমে ভিজে ভিডিও করাটা যায় না। তো যাই হোক, আমি উপর থেকেই ভিডিও করা শুরু করলাম। তো দেখা যাক, ওরা প্রথমে চেষ্টা করুক, যদি মাছ ওইরকম আশানুরূপ না পাওয়া যায় তখন হয়তো আমি পুকুরে নামবো। আর তিনজন মিলে মাছের জাল টা ধরতে আসলে খুবই ঝামেলা হয়, কারণ দুই পাশ থেকে হেঁটে যাওয়া যায়, কিন্তু মাঝখানে যদি একজন থাকে তো ওই জালের সাথে সিনক্রোনাইজ করে আসলে হাঁটা মুশকিল হয়ে যায়। তো মাছগুলোকে আসলে পানি ছিটিয়ে একদিকে তাড়ানো হচ্ছে। তো একটু পরেই জাল দুই পাশ থেকে ধরে টানা শুরু করলো ওরা। এটা আসলে যারা গ্রামে থাকেন তারা অনেকেই এই পদ্ধতিতে মাছ মারা জানেন। তো যাই হোক, এটা যেহেতু পুকুর এবং এখানে অনেক মাছ ছাড়া হয়েছিল, তো স্বাভাবিকভাবেই মাছ পাওয়া যাবে। তবে মাছগুলো বড় হওয়ার জন্য যে পরিমাণ খাবার দরকার ওরকম খাবার দেওয়া হয় না। এই জন্যই কিছু কিছু মাছ লাফাচ্ছিল, দেখে মনে হলো খুব ছোট, কিন্তু 5 থেকে 6 মাস আগে এই মাছগুলো পুকুরে ছাড়া হয়েছে। যাই হোক, অন্যান্য পুকুরে যেমন খাবার পুকুরের মাঝখানে অথবা যে কোনো একটা সাইডে বেঁধে রাখে, আহ সেই ব্যবস্থা এই পুকুরে করা হয়নি। তো প্রচন্ড রোদ, তার মধ্যে একটা স্বস্তিদায়ক বিষয় হলো এখানে বাতাস আছে অনেক, যার ফলে রোদটা তেমন গায়ে ওভাবে লাগতেছে না। তো এই ভুট্টা ক্ষেতটা আসলে জমির একদম পাশেই। এই ভুট্টা এখনো পাকা শুরু হয়নি, অল্প কিছুদিনের মধ্যে হয়তো পাকবে। তো পুকুর পাড়ে লাউয়ের গাছগুলো লাগানো হয়েছে, আস্তে আস্তে সেগুলো বড় হইতেছে। হয়তো মাসখানেকের মধ্যেই লাউগুলো বড় হয়ে যাবে। এটা একটা এক্সট্রা কাজ। যাই হোক, পুকুরও থাকলো, একদিক দিয়ে সবজির চাহিদাটাও মিটলো। তো এর আগের বার ঘাস লাগাইছিল, গরুর জন্য ঘাস লাগাইছিল। তো ঘাসগুলো কেটে ফেলে এবার লাউ গাছ লাগানো হয়েছে। তো এবার মাছ মারার পালা। তো জাল টেনে প্ল্যান হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে স্বভাবতই বেশি মাছগুলো এদিকে থাকে। তাই ওদেরকে বললাম যে জাল টেনে এই গাছের নিচে উঠাইতে। তো দেখা যাক এখানে কিছু মাছ পাওয়া যায় কিনা। ভাবা যায়, এই গাছটা জাগে দাও। কি রে মাছ কই? ওয়া 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 ওয়া। সব মাছই বের হয়ে গেল। বাড়াই দিতে আমি কোনো না মধ্যে একজন লাগে লাগবে না, লাগবে না, লাগবে না, সব মাছ পাইছি। সিলভার কাপের পোনা এরে এরে আজকে আমরা ফ্রাই করব। সিলভার কাপ খাই না যে আচ্ছা দেন মাছ আরো ধরবো বড় মাছ পাওয়া যাবে না ওই বালতিটা নিয়ে এসো ভাইয়া, বেছে বেছে নেই মাছ, অনেক মাছ, অনেক অনেক। একটু উঁচু করে দেখাও।
উপরে আসি আমরা। মাছ কিন্তু ওদের মরে গেছে উপরে নেওয়া যাবে উপরে না যাবে না, মরে যাবে কিন্তু। আরে বাবা, এসব সব সিলভার। জুগা 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 এরকম করে জুগা দেখেন দেখেন উপরে 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 দিয়ে উপরে নিলে আমার মাছ মরবে। টানতে দে, মরবি না নি। ওদিন মাছ মরছে কতগুলি। তো উপরে তোলার পরে দেখা গেল সিলভার কাপগুলো সিলভারের পরিমাণে বেশি। এর আগে কিছু তেলাপিয়া মাছ ছিল, তেলাপিয়া মাছ অধিকাংশই ধরা হয়েছে, যার ফলে তেলাপিয়া মাছের সংখ্যা কমে গেছে। এখন শুধু সিলভার মাছ। তো এগুলো তো আসলে মানে নিয়ে কোনো লাভ হবে না তেমন, তো এই জন্য ছেড়ে দিতেছি। যদি বড় কোনো মাছ পাই তাহলে নেব, আর তেলাপিয়া মাছগুলো পাইলে নেবো। আমাদের টার্গেট হচ্ছে তেলাপিয়া মাছ। তো যেহেতু তেলাপিয়া মাছ পাইলাম না, তাই এই সিলভার কাপগুলো ছেড়ে দিতেছি, কারণ এগুলো অনেক বড় হবে আশা করি। দাঁড়িয়ে এই দেবো না। তামিমের মাছ এখন আছে। ছেড়ে দিতে তাও মাছটা যাচ্ছে না। ছেড়ে দেয় ছেড়া তা যাচ্ছে না। এবার দিছে আর হালুয়া টাইট হয়ে গেছে মনে হয়। বেশি ধরে নিয়ে আই আর কি করে তো। বই কাটছিল এবার তো ভাই নামো ভাইয়া। তো পুকুর পাড়ে এরকম একটা মানে তুলোর মতো পাইলাম। এটা আসলে একটা ফুলের বীজ। তো এগুলো হচ্ছে বাতাসে উড়ে যায়, উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়লে তখন আবার ওইখান থেকে এই গাছগুলা হয়, যেটা আমরা ক্লাস 8-9-এও মনে হয় পড়ছি, যে কিছু কিছু মানে ফুল অথবা ফলের বীজ আছে যেগুলো বাতাসে উড়ে অন্য কোথাও স্থানান্তরিত হয়ে তারপরে গাছ হয়, ওইরকম আর কি। এখন আবার মাছ মারা শুরু। এবার পরের টানটা দেওয়া হবে। তো মাছ মারার ফাঁকে ফাঁকে আসলে অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে। তামিম এবং নীরব দুজনই কন্টেন্ট ক্রিয়েটর, তারা ছোট ছোট ভিডিও বানায়, সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল আর কি। তো মাছ মারার চেয়ে এই দুজনের অন্যান্য কথাই বেশি, যেমন কাজের চেয়ে কথা বেশি, একটা কথা আছে না, ওইরকম আর কি। মাছ তো ঠিক মতো মারতে পারতেছে না, শুধু এটা সেটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া। তো যতটুকু পারতাছি গাইড দিয়ে মাছ মারানোর জন্য, বালতিটা প্রায় একাকিত্ব ভাবে ঘোরাফেরা করতেছে পুকুরের মধ্যে, মাছ শূন্য বালতি। আজকে হয়তো বাড়িতে গেলে অনেক ট্রোলের শিকার হইতে হবে, কারণ এর আগের বারও মাছ মারতে পারিনি, এবারও যদি মাছ মারতে না পারি তাইলে আবার সবাই হাসাহাসি করবে। যাই হোক, দুজনকেই জোর দিয়ে বললাম যে তাড়াতাড়ি মাছ মারো, দেখা যাক। আচ্ছা বানাবো নি এখন ভিডিও করে। এই যে মাঝে মাঝে পুকুরে মাছ লাফাচ্ছে, কিন্তু জালে ধরা মুশকিল। আর পুকুরের পাশে বিশাল একটা গমের ক্ষেত, গমগুলো প্রায় পেকে গেছে। আমাদের এলাকায় আগে চর অঞ্চল যেগুলোতে, সেগুলোতে গমের চাষ হইতো। তখন গম যখন পাকতো বাড়িতে নিয়ে এসে যে রুটিটা বানানো হতো, আহ কি মজা ছিল, কি স্বাদ, কি তখন একটা আনন্দ লাগতো যে গমের রুটি, আলু ভাজা দিয়ে গমের রুটি অথবা চিনি দিয়ে গমের রুটি খুবই খুবই ভালো লাগতো। এখন আমাদের এলাকায় গমের চাষ খুবই কমে গেছে। তো নাটোরে এসে এই গমের ক্ষেত দেখে সেই পুরোনো কথা মনে পড়ে গেল। তো এইবার হচ্ছে জালে হয়তো কিছু মাছ উঠছে, কিন্তু বেশিরভাগই সিলভার, সেই সিলভারই। তো একটা একটা করে সিলভার গুলোকে ফেলে দিচ্ছি। আর একটা সিলভারের সিলভারের উপরে তামিম পাড়া দিছিল, এটা আবার মরে ভেসে উঠছে অলরেডি, এখনো মরে নাই কিন্তু ওর জীবন প্রায় শেষ। তো ওইটাকে নিয়ে নিচ্ছি, কারণ ওটাকে ছেড়ে দিলে ওটা মরে যাবে। এই যে সব সিলভারের সাও, এগুলো কিন্তু অনেক আগে ছাড়া হয়েছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে, কিন্তু বড় হচ্ছে না, কারণ খাবার তো নাই। এরা কি খাবে? না খাইলে তো বড় হবে না। এই ওটুক মাছ কি এটুকি ফিশ পে হবে নি কি খাবো না স্যার, আপনি নামিলে মদন এটা খাইছো ওইদিনও লিগিছে এটা। তারপর পুকুর ধরবো নিলে কাক কয়েকটা আরে এই মাছ বড়ই হতে ছেড়ে দাও। আরে বড় খাদ্য না তো, ওই মাছ ছাড়িছে আরো 9 মাস আগে, এইটুকি ছেড়িছে, এইটুকি আছে খালি ছাড়াই, খাতে দেয় না এখনো, খাবার দেয় না। খাবার দাও না কে তোমরা? গোবর দেয় খালি, নিজেরা ঠিকই খাও। আরে ভাইয়া খাবার দিলে মাছে তো স্বাদ থাকবে না এই দেখো এই যে।
মাছটা গায়ে পাড়া দিয়ে দিছে শ্যাম কাটলে এই দেখেন একটা মাছ দিছি দেউটি দে আমি দেখে থাকে মাই দে এখানে এখানে দেখ দুটি মাছ আছে সরকম ভালো হইলি তিনটা মনে বড় মাছ আছে মনে হইলি ওদের একটা পাইছা দুটি মাছ পাইছা না দাঁড় করে গেলে সুসুরি খাওয়া যাবে দেখ কি নিতে বলা সুসুরি খাওয়া যাবে না আজকে ভাবির হাতে সুসুরি আর মানে আর কি করবো না আছে স্বাদ না আছে এবার তৃতীয়বারের মতো জাল টানা হয়েছে পুকুরের অপর প্রান্তে। তো এই কর্নারটা বাকি আছে, আর ওই পাশে আরেকটা কর্নার, পশ্চিম দিকে আরেকটা কর্নার বাকি আছে। এই দুইটা কর্নারে জাল টেনে আমরা আর মাছ আজকের মতো ধরা বন্ধ করব, কারণ অনেক রোদ, তেমন যে মাছগুলো দরকার সেই মাছ পাওয়া যাচ্ছে না, তাই বেশিক্ষণ আর পুকুরে ওদেরকে রাখতেও চাচ্ছি না। এরপর আমরা বাসায় গিয়ে গোসল করে ঘুরতে যাব। বিকালে ঘোরার একটা প্ল্যান আছে। তো তামিম আর নীরব দুইজনে অবশ্য টায়ার্ড, কারণ ওইখান থেকে এই পর্যন্ত জাল টেনে নিয়ে আসা একটু কষ্টসাধ্য ব্যাপার এই গরমের মধ্যে। তারপরে বাতাসের প্রবাহটা একটু কমছে। আহ, যখন আসছিলাম তখন তো খুব ভালো বাতাস ছিল। যাই হোক, এখন এত রোদের মধ্যে আর মাছ ধরবো না। মাছ এমনিও এত সিলভার উঠলে মেজাজও খারাপ হয়ে যাইতেছে। যে মাছ মারতে আসছি সেই মাছ না পাইলে তখন শুধু শুধু এই পুকুরে নেমে কষ্ট করার দরকার নেই। তো ওদের বলা মাত্র ওরা পুকুরে অপর প্রান্তে চলে যাচ্ছে। তো পুকুরের কর্নারে একটা খেজুর গাছ লাগানো হয়েছে, খেজুর একদম ধরা শুরু হয়েছে আর কি। তো এই খেজুরগুলো যখন পাকে বা পাকার মতো অবস্থা, তখন এগুলোকে লবণ পানির সাথে একটু মিশিয়ে রাখলে খুবই টেস্টি হয়। অনেকে হয়তো খাইছেন এভাবে, আর যারা খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন যদি খেজুর গাছ থাকে। তো গমগুলো ম্যাক্সিমাম পেকে গেছে, যে কয়টা পাকে নাই সেটাও হয়তো 2-3 দিনের মধ্যে পেকে যাবে। তো এইখানে অবশ্য কাজ করার জন্য লোক পাওয়া যায় না। মানে আমাদের এলাকায় যেমন ধান কাটা, ধান লাগানো এবং যে শস্যগুলো চাষ হয়, সবজিগুলো চাষ হয়, তার জন্য লোক পাওয়া যায়, কিন্তু এই জায়গায় এগুলো তোলার জন্য লোক পাওয়া যায় না, খুবই কম। যার জন্য হয়তো এখনো এরকম খেতেই পড়ে আছে। তো পুকুর পাড়ে যে গাছটা আছে, হঠাৎ এই গাছটাতে ইঁদুর দেখতে পেলাম আমরা, ইঁদুরের বাসা। ওই যে দেখা যাচ্ছে কালো হয়ে আছে ওই জায়গাটা। আমরা তো প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো পাখির বাসা, কিন্তু ইঁদুর এই গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তারপরে আমার হচ্ছে ছোট শালা আছে, সে একটা ইটা নিয়ে ইঁদুরটাকে ঢেলানো শুরু করছে। তো ইঁদুর তো অনেক চালাক, ও ঝুলতেছিল অবশ্য গাছে, অল্পর জন্য সে দৌড় দিয়ে লুকাইছে। অল্পর জন্য ইঁদুরটাকে ধরতে পারা যায়নি। এই যে এখানে বেশি ঝাড়, তো এইখানে হয়তো সাপও থাকতে পারে, বলা মুশকিল। আর পুকুর পাড়ে সাপ বেশি থাকে, কারণ ব্যাঙ, তারপর মাছ, এগুলো খাওয়ার জন্য সাপ থাকে। তো খুবই মানে ঝুঁকিপূর্ণ জায়গা ওই জায়গাটা বিশেষ করে। আর ওই কর্নার তো এখন পরিষ্কার করা হয়েছে, পুকুরের যে পাশে গাছ আছে ওইটা তো আরো ঝোড় জঙ্গল বেশি ছিল। এর আগের বার যখন আসছিলাম তখন ওদিকে আমি কখনোই যাইনি, খুবই মাছ মারা বাদ দিয়ে সাপের ভয়। সবচেয়ে বড় কথা হলো সাপের ভয়, কারণ ঈদের দিন যখন আসছি ওই দিনই হচ্ছে ফিল্ডে ওটাকে কি বট গাছের মতো একটা গাছ আছে, যাই হোক ওই গাছের গোড়ার মধ্যে সাপ ঢুকে আছে। তো ওইখানে এত পরিষ্কার জায়গা, ওখানে সাপ সাপ ছিল। তো এইটা তো আরো ভয়ের জায়গা। যেমন এই কর্নারটায় যে গাছ হয়েছে, নিচে ঝাড় জঙ্গল, এগুলোর মধ্যে কিন্তু সাপ থাকে। তো পুকুরের যারা নামবেন বা যারা এইসব কাজ করেন একটু সাবধানে সতর্কতার সাথে করা উচিত। তো এবারের মতো মাছ মারা পর্ব শেষ, এখন হয়তো গোসল করে আমরা বাসায় ফিরে আমি যাবো। নামবো, একটু পরে নামবো, 2 মিনিট সময় দাও।
তো অনেক বাতাস বইছে এখন। তো এবার গোসল শেষ করে আমরা বাসায় গিয়ে আবার গোসল করব। পুকুরের পানি অনেক ঠান্ডা আর যে গরম পড়ছে এই জন্য আর কি পুকুরে নামা। আর পরিষ্কার পানির জন্য না, জাস্ট ঠান্ডার জন্য পুকুরে নামা। আমরা কিছুক্ষণ পানিতে এনজয় করলাম। নদী হলে ভালো হতো, নদীর পানি একদম পরিষ্কার, যেমনটা আমাদের নদী, একদম স্বচ্ছ পানি। তো আমরা গোসল করতে গেলে মোটামুটি ঘন্টাখানেক গোসল করতাম, সহজে উঠতাম না। যে পর্যন্ত চোখটা লাল হয়ে যেত সেই পর্যন্ত আমরা গোসল করতাম। যখন গোসল শেষে উঠতাম তখন চোখে শুধু ঝাপসা দেখতাম, কারণ চোখ একদম লাল হয়ে যেত। আর পুকুরের পানি তো দেখতেই পাচ্ছেন। তো যাওয়ার সময় এই ভুট্টা ক্ষেত থেকে আসলে কয়েকটা ভুট্টা তুলে নিতে যাচ্ছি, কারণ রাত্রে আমরা এই ভুট্টা দিয়ে বারবিকিউ করব। ভুট্টার সাথে আরো অনেক কিছু থাকবে। তো ভুট্টাগুলো তো কয়লার আগুনে হালকা হিট দিয়ে খাইলে অনেক টেস্ট লাগে। তো নীরব ভুট্টা তোলার জন্য গেছে। আসলে যার ক্ষেত, এটা আমাদের ক্ষেত না, তারপর একটা দুটো ভুট্টা তুলে হয়তো কিছু হয় না। এটা নীরবের চাষাদের ক্ষেত। তো ভুট্টা নিয়ে আসলাম, উদ্দেশ্য রাত্রে কয়লার আগুনে হালকা হিট দিয়ে আমরা ভুট্টা পুড়িয়ে খাবো। পেঁয়াজ ক্ষেতের অবস্থা খুবই খারাপ। খুব বেশি যে ভালো পেঁয়াজের ফলন হয়েছে তাও না, কিন্তু আছে, তুললে হয়তো ভালোই পাওয়া যাবে। আসলে যেটা বললাম যে এখানে কাজের জন্য লোক পাওয়া মুশকিল। আর এখানে নাকি কাজ শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 12টা। ভিডিওটা আজকের মতোই শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।